রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি নিয়ে কথা বলবো। তার আগে একটু কার্বক্সিলিক অ্যাসিডের পরিচিতি নিয়ে নিই। বলে আজকে কার্বক্সিলিক অ্যাসিড খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যার সাধারণ সংকেত হলো RCOOH। এই হলো কার্বক্সিলিক অ্যাসিড, যেখানে কার্যকরী গ্রুপ হলো COOH। এই কার্যকরী গ্রুপটা কিন্তু দুটো গ্রুপ থেকে আসে, একটা হলো কার্বনিল গ্রুপ আর একটা হলো হাইড্রোক্সিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপ আর হাইড্রোক্সিল গ্রুপ থেকে আর তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। বোঝা গেছে? ফলে যে সমস্ত যৌগের মধ্যে COOH গ্রুপ কার্যকরী গ্রুপ হিসেবে থাকে তাদেরকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডেরই আমরা আজকে প্রস্তুতি দেখব। তো প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের একটু নামকরণ দেখে নিন। অ্যাসিডগুলোর নামকরণ কিভাবে করা হয় মনে রাখবে। কার্বক্সিলিক অ্যাসিডগুলোর প্রচলিত নাম উৎস থেকে করা হয়, যেখান থেকে যেটাকে আবিষ্কার করা হয়েছে বা পাওয়া গেছে সে অনুসারে নামকরণ করা হয়। যেমন লাল পিঁপড়ার হুলে পাওয়া গেছে ফর্মিক অ্যাসিড। ল্যাটিন ভাষায় লাল পিঁপড়েকে বলা হয় ফর্মিকা, ফলে ফর্মিক অ্যাসিড, একে বলা হয় ফর্মিক অ্যাসিড। মনে থাকবে, আজকে থেকে মনে রাখবে ফর্মিক অ্যাসিড। কেন? কারণ এই অ্যাসিডটা পাওয়া যায় লাল পিঁপড়ার হুলে। বোঝা গেছে? যেমন CH3COOH, একে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। জানা আছে কেন বলা হয়? তো বলো তো, একে অ্যাসিটিক অ্যাসিড কেন বলা হয়? কারণ এই অ্যাসিডটা পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়, আর ল্যাটিন ভাষায় ভিনিগারকে অ্যাসিটাম বলা হয়। সেজন্য এই অ্যাসিডটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। একই রকম CH2COOH, একে বলা হয় প্রোপিওনিক অ্যাসিড। প্রোপিওনিক অ্যাসিড কেন বলো তো? এটা ডালডাতে পাওয়া যায়, প্রোপাইপ যোগ আয়ন এরকম করে ডালডাতে। আবার CH3CH2CH2COOH, এটা বাটারে পাওয়া যায়, মাখনে পাওয়া যায়। সেই জন্য এই অ্যাসিডটার নাম বিউটাইরিক অ্যাসিড। ফলে এইভাবে উৎস থেকে অ্যাসিডগুলোর নামকরণ করা হয়। মনে থাকবে কথাটা? তাহলে পিঁপড়ার হুলে পাওয়া যায় বলে একে ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড। ভিনিগার থেকে পাওয়া যায় অ্যাসিটাম থেকে অ্যাসিটিক অ্যাসিড। প্রোপিওনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড বাটার থেকে পাওয়া যায়, এটা চর্বি থেকে পাওয়া যায় প্রোপিওনিক অ্যাসিড। এইভাবে অ্যাসিডগুলোর উৎস থেকে প্রচলিত নামকরণ। ঠিক আছে? এবার এদের ইউপেক পদ্ধতিতে নামকরণের মনে রাখবে, ইউপেক পদ্ধতিতে যে নামকরণ করা হয় সেই নামকরণের ছোট্ট একটা নিয়মের কথা বলে দিচ্ছি। যেমন COOH এর কার্বনকে 1 নম্বর ধরা হয়, মনে থাকবে। সেই সঙ্গে নম্বর সহ শাখা উল্লেখ করতে হয়, যদি শাখা থাকে নম্বর সহ শাখা উল্লেখ করতে হয়। তারপরে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তার সাথে আন, তার সাথে ওই কথাটা যুক্ত করতে হয়, শেষে অ্যাসিড। মনে থাকবে? এইভাবে নামকরণগুলো করা হয়। মিথ ইথ আন প্লাস ওই, তার সাথে অ্যাসিড কথাটা যুক্ত করতে হয়। এবং ভালো করে নামগুলো মনে রাখবে IUPACতে। যেমন এটা একটা কার্বন আছে, তাহলে একটা কার্বন থাকলে মিথ, তার সাথে আন, তার সাথে ওই, ফলে নাম হবে কি? মিথানোয়িক অ্যাসিড। এইভাবে ইউপেক পদ্ধতিতে নামকরণ করা হয় মিথানোয়িক অ্যাসিড। ফলে কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তাহলে বলো দেখি এটার নাম কী হবে? CH3COOH, এর নাম কী হবে? দুটো কার্বন আছে, তাই কি না? তাহলে দুটো কার্বন থাকলে কী হবে? ইথ, তার সাথে আনোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এইভাবে IUPACতে আমরা যে IUPAC নামকরণ, IUPAC পদ্ধতিতে এইভাবে নামকরণ করা হয় ইথানোয়িক অ্যাসিড। বোঝা গেছে? আমরা খুব সহজে কিন্তু নামগুলো করতে পারি। এছাড়াও
বেশ কিছু অ্যাসিডের পরিচিতি রাখার চেষ্টা করবে, কারণ অ্যাসিডের নামকরণটা একটা ইম্পর্টেন্ট। নিট বা অন্যান্য পরীক্ষার জন্য অ্যাসিডের একটা নামকরণ কিন্তু দেখা যায় সচরাচর। ফলে ওরকম কিছু অ্যাসিডের ক্ষেত্রে মনে করো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দুটি COOH গ্রুপ আছে, এইরকম অ্যাসিডের দুই একটা নাম মনে রাখার চেষ্টা করবে। যেমন COOH বলতে পারবে এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম হলো অক্সালিক অ্যাসিড, মনে থাকবে? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। আবার যদি বলি COOH CH2 COOH, এই অ্যাসিডটার নাম বলতে পারবে? ঠিক আছে, এই COOH এটা হলো অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডটার এই যে অ্যাসিড, এর নাম হলো ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড, বোঝা গেছে? এরকম কিছু কিছু অ্যাসিড আছে যাদের একটু পরিচিতি রাখা ভালো, যেমন COOH CH2 COOH, বোঝা গেছে? এর নাম সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড। আবার একটা অ্যাসিড যদি বলি COOH, এখানে দুটো আছে, এখানে যদি তিনটা থাকে, তিনটা একসাথে লিখে দিলাম COOH, এর নাম হলো গ্লুটারিক অ্যাসিড। গ্লুটারিক অ্যাসিড। আবার যদি COOH চারটা থাকে, মনে থাকবে? তাহলে এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড মনে রাখবে, নামগুলো একটু মনে রাখা দরকার। এরকম যদি চারটা যদি থাকে তাহলে একে বলা হয় এডিপিক অ্যাসিড। এডিপিক। আর সেই সাথে এদের IUPAC নাম মনে রাখার কথা, দুটো যদি থাকে তাহলে ডাইওইক কথাটা বলা হয়। কার্বন সংখ্যা অনুযায়ী দুটো যদি অ্যাসিড থাকে, এদের নামকরণে কার্বন সংখ্যা অনুযায়ী ইথ প্লাস N আর ডাইওইক কথাটা জুড়ে দিতে হয়। ডাইওইক অ্যাসিড। যেমন কটা কার্বন আছে বলো তো? দুটো। তাহলে দুটো থাকলে ইথ, তার সাথে N কথাটা যুক্ত হবে, ইথেন ডাইওইক অ্যাসিড। এর ক্ষেত্রে তিনটা কার্বন আছে, তাহলে প্রোপেন ডাইওইক অ্যাসিড। এর ক্ষেত্রে 1 2 3 4টা আছে, তাহলে বিউটেন ডাইওইক অ্যাসিড। এই ডাইওইক অ্যাসিডটা বলার সময় 1 2 অনেক সময় বলা হয়, যেমন 1 নম্বরে আর শেষের কার্বনটাতে থাকবেই। তাহলে এটা হবে ইথেন 1 2 ডাইওইক অ্যাসিড। এটার কথা যদি বলি 6টা আছে, এটার কথা যদি বলি 5টা আছে, তাহলে কি হবে? পেন্টেন ডাইওইক অ্যাসিড অথবা পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। এইভাবে নামকরণ করা হয়। বোঝা গেছে? আমরা যদি এবার দেখি কিছু অসম্পৃক্ত অ্যাসিড আছে, তাহলে অ্যাসিডের নামকরণটা একটা ইম্পর্টেন্ট, মনে থাকবে তো? প্রচলিত নামগুলো যে বললাম, সে প্রচলিত নামগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা বলবো অসম্পৃক্ত অ্যাসিডের দুই একটা নাম মনে রাখার চেষ্টা করবে। অসম্পৃক্ত অ্যাসিড। অসম্পৃক্ত অ্যাসিডের নাম মনে রাখার চেষ্টা করবে। যেমন CH2 দ্বিবন্ধন CH এর নাম হলো অ্যাক্রাইলিক অ্যাসিড। আবার বলছি, অ্যাসিডের নামকরণটা একটু ইম্পর্টেন্ট, নামকরণ মনে রাখার চেষ্টা করবে। যেমন এটার নাম হলো অ্যাক্রাইলিক অ্যাসিড। আবার CH3 CH দ্বিবন্ধন CH, ঠিক আছে? এর নাম ক্রোটনিক অ্যাসিড। ক্রোটনিক অ্যাসিড, বোঝা গেছে? আবার মনে রাখবে, যেমন মনে করো এটা CH দ্বিবন্ধন CH, এই অ্যাসিডটার নাম হলো সিনামিক অ্যাসিড। ফলে অ্যাসিডগুলোর যে প্রচলিত নাম আছে, সেই নামগুলো একটু মনে রাখতেই হবে, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। এগুলো হলো অসম্পৃক্ত অ্যাসিড। আবার আরেক CH3 CH, এর নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এরকম কিছু কিছু অ্যাসিড আছে, যে অ্যাসিডগুলোর নামের সাথে তাদের গঠনটা মনে রাখতে হবে। মনে থাকবে কথাটা? এরকম বিভিন্ন ধরনের অ্যাসিড, ঠিক আছে? তোমরা বলতে পারবে তাহলে যদি বলা হয় তো সিনামিক অ্যাসিডের গঠন কি হবে? সিনামিক অ্যাসিড
তো সিনামিক অ্যাসিডের গঠনটা কীরকম। এবার আরেকটা কোশ্চিন, ইন্টারেস্টিং কোশ্চিন, অ্যাসিড, একটা অ্যাসিডের উদাহরণ বলো তো। অ্যাসিড, কোন অ্যাসিডে বলতে পারবে, কোন অ্যাসিডে COOH গ্রুপ থাকে না। গুগলি কোশ্চিন, অ্যাসিড অথচ COOH গ্রুপ নেই, কোন অ্যাসিডে বলো তো, জানা আছে? মনে রাখবে আজকে থেকে, এই যে এই যৌগটা কি, NO2, এই যৌগটার নাম পিক্রিক অ্যাসিড। কি নাম? পিক্রিক অ্যাসিড, অথচ এর মধ্যে COOH গ্রুপ নেই। দেখো কি নাম, পিক্রিক অ্যাসিড, দেখতে পাচ্ছ, পিক্রিক অ্যাসিড, অথচ এর মধ্যে COOH গ্রুপ নেই, তাই না? ফলে মনে রাখবে পিক্রিক অ্যাসিডে কোনো কার্বক্সিল গ্রুপ থাকে না। তাহলে অ্যাসিডের এবার আমরা প্রস্তুতি নিয়ে কথা বলব। বিভিন্ন পদ্ধতি আছে, বেশ কয়েকটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলো সবই ইম্পর্টেন্ট। ফলে কার্বক্সিল অ্যাসিডের প্রস্তুতিগুলো কিন্তু মনে রাখতে হবে। ওরকম আমরা প্রথম পদ্ধতি পড়ব, যে প্রাইমারি অ্যালকোহলের জারণ। প্রাইমারি অ্যালকোহল থেকে, প্রাইমারি অ্যালকোহলের জারণ। আর জারক হিসাবে আমরা যেটা ব্যবহার করি, মনে রাখবে জারক হিসাবে আমরা ব্যবহার করি K2Cr2O7 প্লাস H2SO4 হতে পারে, বা ক্ষারীয় KMNO4 হতে পারে, বা লঘু নাইট্রিক অ্যাসিড হতে পারে। এই সমস্ত জারক পদার্থ দিয়ে যদি প্রাইমারি অ্যালকোহলকে জারিত করা যায়, তাহলে সমসংখ্যক কার্বনযুক্ত আমরা অ্যাসিড পাবো। যেমন CH3, CH2OH, এদের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি জারিত করা যায়, যেমন K2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে যদি জারিত করা যায়, তাহলে CH2OH গ্রুপটা COOH এ জারিত হবে, ফলে আমরা অ্যাসিড পাবো। মনে থাকবে, কার্বন সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি কিন্তু এক্ষেত্রে হয় না। আমরা আরেকটা উদাহরণের কথা যদি দেখি, যেমন মনে করো অ্যারোমেটিক প্রাইমারি অ্যালকোহল, একে যদি জারিত করা যায় যে কোনো একটা লঘু HNO3 যে কোনো জারক পদার্থ দিয়ে যদি জারিত করা যায়, তাহলে এই যে CHOH গ্রুপটা আছে সেটা কিন্তু মনে থাকবে, আমরা যদি এটাকে কি করি CH2OH, তাহলে CH2OH গ্রুপটা কি হবে, COOH এ জারিত হবে। এইভাবে আমরা প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যাসিড তৈরি করতে পারি। মনে থাকবে, এটা হলো একটা পদ্ধতি, প্রাইমারি অ্যালকোহলের জারণ। আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব। তাহলে মনে রাখবে, প্রাইমারি অ্যালকোহলকে যদি এই ধরনের তীব্র জারক দিয়ে জারিত করা যায়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। আমরা 2 নম্বর পদ্ধতিতে চলে যাব, অ্যালডিহাইডের জারণ। অ্যালডিহাইডকে যদি জারিত করা যায়, অ্যালডিহাইডের জারণ, অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি, তাহলে সমসংখ্যক কার্বনযুক্ত কিন্তু অ্যাসিড পাওয়া যাবে। এক্ষেত্রে জারক পদার্থ হিসাবে আমরা কি ব্যবহার করব, যেমন K2Cr2O7 প্লাস H2SO4 হতে পারে, ক্ষারীয় KMNO4 হতে পারে, মনে থাকবে, অথবা এখানে লঘু মৃদু জারকও কিন্তু হতে পারে। মৃদু জারক যেমন ব্রোমিন জল হতে পারে, যেমন সিলভার আয়ন হতে পারে, কপার আয়ন, অর্থাৎ টলেন্স ফিলিংস, মনে থাকবে কথাটা। ফলে মৃদু জারক পদার্থ হিসাবে আমরা ব্রোমিন জল ব্যবহার করতে পারি, টলেন্স, তারপর ফেলিং ইত্যাদি বিকারকগুলো ব্যবহার করে আমরা অ্যালডিহাইডকে অ্যাসিডে জারিত করতে পারি। ফলে এই জারক পদার্থগুলোর মনে রাখা খুব দরকার, এবং এটা মনে রাখলে আমাদের অনেক সুবিধা হবে। যেমন CH3CHO, একে এদের মধ্যে যে কোনো একটা, যেমন ব্রোমিন জল দিয়ে যদি জারিত করি, তাহলে ব্রোমিন জল কী হবে, CHOটা COOH এ জারিত হবে। এভাবে আমরা অ্যালডিহাইডকে যদি মৃদু জারক বা তীব্র জারক দিয়ে জারিত করি, তাহলে সমসংখ্যক কার্বনযুক্ত অ্যাসিড পাবো। চেঞ্জ যেটা হবে, CH এর জায়গায় COOH হবে। বোঝা গেছে? এই হলো অ্যালডিহাইডের জারক।
আমরা যদি পরের পদ্ধতির কথা বলি তাহলে অ্যালডিহাইডকে জারিত করলে মৃদু বা তীব্র জারক দিয়ে জারিত করলে সমসংখ্যক কার্বনযুক্ত অ্যাসিড পাওয়া যাবে। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতিগুলো পড়ছি, আমরা 3 নম্বর পদ্ধতি পড়ব। বোঝা গেছে তো? দুটো পদ্ধতি যে বললাম, প্রাইমারি অ্যালকোহলের জারণ আর অ্যালডিহাইডের জারণ। আমরা 3 নম্বর পদ্ধতি পড়ব সেকেন্ডারি অ্যালকোহলের জারণ। সেকেন্ডারি অ্যালকোহলের জারণ। সেকেন্ডারি অ্যালকোহলকে যদি জারিত করা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু পাওয়া যাবে, অ্যাসিড পাওয়া যাবে, তবে এক্ষেত্রে মনে রাখবে তীব্র জারকের দরকার হবে। তীব্র জারক যেমন K2Cr2O7 প্লাস H2SO4 বা Na2Cr2O7 প্লাস H2SO4 অথবা গাঢ় নাইট্রিক অ্যাসিড। মনে থাকবে কথাটা? এই সমস্ত তীব্র জারক পদার্থ দিয়ে যদি জারিত করা যায়, অথবা ক্ষারীয় ক্যাবেনোফর, এই সমস্ত পদার্থ দিয়ে যদি জারিত করা যায় তাহলে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হবে। তো এক্ষেত্রে মনে রাখবে সেকেন্ডারি অ্যালকোহল কী হবে? প্রথম ধাপে কিটোনে জারিত হবে, মনে থাকবে কিটোনে, এবং দ্বিতীয় ধাপে কি হবে বলো তো? দ্বিতীয় ধাপে সেই কিটোনটা থেকে কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটবে। কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটে, মনে থাকবে কথাটা? এবং বিভাজনের ফলে কি হবে? কম কার্বনযুক্ত অ্যাসিড হবে। এই হলো ছোট্ট একটা তথ্য, মনে রাখবে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের জারণ দুটো ধাপে ঘটবে। প্রথম ধাপে জারিত হয় কিটোন উৎপন্ন হবে, এবং দ্বিতীয় ধাপে সেই কিটোনটা থেকে কার্বন কার্বন বন্ধন বিভাজন হবে এবং কম কার্বনযুক্ত অ্যাসিড হবে। বোঝা গেছে? যেমন দেখো একটা উদাহরণ, CH3 একটা সেকেন্ডারি অ্যালকোহল নিলাম, CH3OH 2 প্রোপানল। এবার 2 প্রোপানলকে যে কোনো একটা দিয়ে যদি জারিত করা যায়, যেমন Na2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে যদি জারিত করা যায় তাহলে CHOH গ্রুপটা CO গ্রুপে জারিত হবে। ফলে কিটোন উৎপন্ন হলো প্রথম ধাপে CO। এবার একে ফার্দার যদি আবার জারিত করা যায় Na2Cr2O7 প্লাস H2SO4, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রপপস নিয়ম অনুযায়ী কার্বন কার্বন বন্ধন বিভাজন হবে এবং দুটো কার্বন বাঁদিকে আছে সেই অনুযায়ী অ্যাসিড তৈরি হবে, অ্যাসিটিক অ্যাসিড। এইদিকে একটা কার্বন আছে ডান দিকে, একটা কার্বনযুক্ত অ্যাসিড ফর্মিক অ্যাসিড তৈরি হবে। এই হলো সেকেন্ডারি অ্যালকোহলের জারণ। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে মনে রাখবে সেকেন্ডারি অ্যালকোহল অত সহজে জারণ ঘটে না, তীব্র জারকের দরকার হয়। পটাশিয়াম ডাইক্লোরাইড সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ডাইক্লোরাইড সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড বা ক্ষারীয় ক্যাবেনোফোর। দুটো ধাপে বিক্রিয়াটা ঘটবে, খুব সহজ আছে তো, ইন্টারেস্টিং তো। দুটো ধাপে বিক্রিয়াটা ঘটবে। প্রথম ধাপে জারিত হয় কিটোন উৎপন্ন হবে, এবং আমরা তো আগের ক্লাসগুলোতে কিটোনের জারণ পড়েছি। তাহলে দ্বিতীয় ধাপে সেই কিটোনটা কী হবে? জারিত হয়, কার্বন কার্বন বন্ধন বিভাজন হবে এবং কম কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হবে। তাহলে তোমরা বলো দেখি, যদি তাই হয় তাহলে আমরা যদি এই যৌগটাকে জারিত করি CH3, ঠিক আছে, একে যদি জারিত করা যায়, মনে করো KMnO4, ক্ষারীয় KMnO4 দিয়ে যদি জারিত করা যায় তাহলে কি হবে বলো তো? এটাকে জারিত করলে কি হবে? আমরা চলে যাব পরের পদ্ধতি, চতুর্থ পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হলো কিটোনের জারণ। তো আমাদের এই পদ্ধতিটার মধ্যেই চতুর্থ পদ্ধতিটা আছে কিটোনের জারণ। তো কিটোনের জারণ, আর কিটোনের জারণের জন্য যে তীব্র জারকগুলো লাগবে, মনে থাকবে কথাটা? তীব্র জারক পদার্থ ব্যবহার করা হয়, যেটা আমরা 3 নং পদ্ধতিতে পেলাম। 3 নং পদ্ধতির যে জারক পদার্থগুলো, সেই জারক পদার্থগুলো দিয়ে কিটোনকে জারিত করা হয়। তো এক্ষেত্রে মনে রাখবে কি হবে? কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটবে, বন্ধন বিভাজন ঘটে, এবং বন্ধন বিভাজনটা পপপস নিয়ম অনুযায়ী বিভাজনটা ঘটবে। বোঝা গেছে কথাটা? আর কি হবে? কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে তীব্র জারণের দরকার এবং কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হবে। প্রপপস নিয়ম অনুযায়ী বিভাজন ঘটবে, যেমন CH3 COCH3, একে যদি যে কোনো একটা জারক পদার্থ যেমন KMnO4, এখানে একটা কথা মনে রাখবে, যখন ক্ষারীয় ব্যবহার করব, ক্ষারীয়, তখন কিন্তু এটা অ্যাসিডের লবণ উৎপন্ন হয়। সেই অ্যাসিডের লবণটা
ভাগাবার জন্য, লবণটাকে সরাবার জন্য আমরা কি করি, এখানে HCl ব্যবহার করি। মনে রাখবে এটা, যখন ক্ষার ব্যবহার করব তখন অতিরিক্ত কিন্তু HCl ব্যবহার করা হবে। মনে থাকবে আমার কথাটা, কারণ অ্যাসিডটা যেটা তৈরি হয় সেই অ্যাসিডের লবণ হিসেবে পটাশিয়াম বা সোডিয়াম থাকার জন্য লবণ হিসেবে থাকে, তখন আমরা HCl দিয়ে সেটাকে প্রতিস্থাপন করি। তাহলে এখানে কী হবে, কার্বন কার্বন বন্ধন বিভাজন হবে এবং কার্বন সংখ্যা অনুযায়ী অ্যাসিড তৈরি হবে। বোঝা গেছে? এই হলো কিটনের। আমরা যদি একটা অন্য ধরনের কিটন নিই, যেমন CH3 CO CH2 CH3, অপ্রতিসম কিটন, একে যদি জারিত করা যায় তাহলে কী হবে বলো তো, যেমন Na2Cr2O7 প্লাস H2SO4, বলো এটাকে যদি জারিত করা যায় তাহলে কী হবে, বিভাজনটা দুটো পজিশন আছে, এখানে বিভাজন হবে না এটাতে বিভাজন হবে। প্রপোস নিয়ম অনুযায়ী কি বলেছে, বলেছে যে যেদিকে কার্বন সংখ্যা কম সিওটা সেদিকে যুক্ত হবে, ফলে বিভাজনটা এখানে হবে। ফলে কার্বন সংখ্যা অনুযায়ী অ্যাসিড লিখবে, এদিকে দুটো কার্বন এদিকেও দুটো কার্বন সমান, ফলে দুই অণু কী হবে, অ্যাসিটিক অ্যাসিড, দুটো কার্বন যুক্ত অ্যাসিড হবে। এই হলো কিটোনের জারণ। খুব সহজ, তীব্র জারক ব্যবহার করা হবে, কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটবে, কম কার্বনযুক্ত অ্যাসিড হবে। এবং এই যে অ্যাসিডটা যে কম কার্বনযুক্ত অ্যাসিড হবে, প্রপোস নিয়ম অনুযায়ী কার্বন কার্বন বন্ধন বিভাজনটা ঘটবে। আমরা 5 নম্বর পদ্ধতি পড়ব, মিথাইল কিটোন থেকে। মিথাইল কিটোন থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি, মিথাইল কিটোন থেকে হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। হ্যালোফর্ম বিক্রিয়া পড়েছি আগের দিন আমরা, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। সেই হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব মিথাইল কিটোন থেকে, মনে থাকবে। হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা, যেমন দেখো CH3 CO CH3, একে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া ঘটাবো, নিশ্চয়ই জানা আছে, ক্ষারীয় মাধ্যমে আয়োডিন, যেহেতু ক্ষারীয় মাধ্যম, ফলে এক্ষেত্রে মনে রাখবে একটা অ্যাসিড দিয়ে আমরা আদ্র বিশ্লেষণ করব, কারণ ক্ষারীয় মাধ্যমে যে অ্যাসিডের লবণটা তৈরি হবে সেই লবণটাকে আবার অ্যাসিডে কনভার্ট করব। ফলে কি হবে, এক্ষেত্রে এই অংশটা হ্যালোফর্ম তৈরি করবে। এটা আমাদের নিশ্চয়ই জানা আছে তোমাদের, যে একটা অংশ হ্যালোফর্ম তৈরি করে হ্যালোফর্ম বিক্রিয়া, এই অংশটা না, আমরা অন্য অংশটা দেখব। অন্য অংশটা কি হবে, অ্যাসিডের লবণ উৎপন্ন হয়, অ্যাসিডের লবণ, আর যেহেতু HCl আছে ফলে সেখান থেকে কিন্তু লবণটা ভেঙে অ্যাসিড হবে। এইভাবে আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে মিথাইল কিটোন থেকে অ্যাসিড তৈরি করতে পারি, অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেছে কথাটা? আরেকবার বলছি, দেখো এটা একটা মিথাইল কিটোন, এর মধ্যে CO CH3 গ্রুপ আছে, একে যদি হ্যালোফর্ম বিক্রিয়া ঘটানো যায় তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার ফলে একটা হ্যালোফর্ম উৎপন্ন হবে আর একটা অ্যাসিডের লবণ তৈরি হবে। যেটা অ্যাসিডের লবণ তৈরি হলো তাকে যদি HCl দেওয়া যায়, আমি যদি HClটা না দিই তাহলে এখানে কিন্তু সোডিয়াম লবণ হবে। দেখো সোডিয়াম লবণ হবে। এবার এই সোডিয়াম লবণটাকে যদি HCl দেওয়া যায় তাহলে কিন্তু অ্যাসিড হবে। এভাবেও বলতে পারি, একসাথেও বলতে পারি, অসুবিধার কিছু নেই। বোঝা গেছে কথাটা? যদি 2 নম্বর উদাহরণ যদি দেখি তাহলে দেখো দেখি 2 নম্বর উদাহরণ CO CH3, ঠিক আছে, CO CH3। তাহলে একে যদি আমি কী করি, হ্যালোফর্ম বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, CH3টা এই অংশটা থেকে কি হবে, CH হ্যালোফর্ম হবে, আর একটা অংশ কি হবে, COONA হবে। এবার একে যদি অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করতে পারি, অথবা আমি এখানে কি করলাম, একসাথে অ্যাসিড দিয়ে দিলে এখানে সোডিয়াম হবে। বোঝা গেছে তো? ফলে দুটো ধাপেও লিখতে পারো, একটা ধাপেও লিখতে পারো, অসুবিধার কিছু নেই। এই হলো মিথাইল কিটোন থেকে আমরা কি করতে পারি, হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে এটা থেকে কি তৈরি হবে, CO CH3, একে যদি আয়োডিন আর NaOH HCl দেওয়া যায় তাহলে বলো তো কি হবে। আমরা চলে যাব পরের পদ্ধতি, 6 নম্বর পদ্ধতি। ঠিক আছে, 6 নম্বর, আমরা 6 নম্বর পদ্ধতিতে দেখব পার্শ্ব শৃঙ্খলের জারণ। মনে রাখবে, ভালো একটা পদ্ধতি, পার্শ্ব শৃঙ্খলের জারণ। পার্শ্ব শৃঙ্খলের জারণ। তো এক্ষেত্রে জারক পদার্থ হিসাবে K2Cr2O7 সালফুরিক অ্যাসিড হতে পারে, Na2Cr2O7 প্লাস সালফুরিক অ্যাসিড হতে পারে,
ক্ষারীয় কেমেনোফোর হতে পারে, লঘু নাইট্রিক অ্যাসিড হতে পারে ইত্যাদি তীব্র জারক পদার্থ দিয়ে জারিত করা হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর মনে রাখবে পার্শ্ব শৃঙ্খল যেমন CH3 হতে পারে, পার্শ্ব শৃঙ্খল CH2CH3 হতে পারে, আবার CH3 হতে পারে। পার্শ্ব শৃঙ্খলটা যাই হোক না কেন এটা কিন্তু COOH এ জারিত হবে। মনে থাকবে কথাটা, পার্শ্ব শৃঙ্খলটা ছোট হোক বড় হোক এত হোক, কিন্তু পার্শ্ব শৃঙ্খলটা যদি 3 ডিগ্রি হয় 3 ডিগ্রি সেক্ষেত্রে কিন্তু আর জারিত কিন্তু হবে না। CH3 এইটা কিন্তু জারণ হবে না। ফলে এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন 1 নম্বর যদি একটা উদাহরণ দিই, CH3 এই হলো পার্শ্ব শৃঙ্খল, একে তাহলে যে কোনো একটা দিয়ে জারিত করে যদি কেমেনোফোর দিয়ে জারিত করতে চাই ক্ষারীয়, তাহলে বলো তো যদি ক্ষারীয় হয় তাহলে তার জন্য একটা আমাকে অ্যাসিড লাগবে, তাহলে সেক্ষেত্রে এই গ্রুপটা কী হবে, COOH গ্রুপে জারিত হবে। আমি তো এখানে বলে দিয়েছি, সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে। আর একটা উদাহরণের কথা যদি বলি, CH3 একে যদি জারিত করা যায় তাহলে কি হবে বলো তো, Cr2O7 প্লাস সালফুরিক অ্যাসিড দিয়ে যদি জারিত করা যায় তাহলে গোটা গ্রুপটা কিন্তু COOH এ জারিত হবে। মনে রাখবে এই কথাটা, যে গ্রুপটা ছোট হোক বড় হোক একমাত্র টারশিয়ারি যদি না হয় তাহলে সেই গ্রুপটা কিন্তু ভেঙে গিয়ে COOH গ্রুপে পরিণত হবে। মনে থাকবে কথাটা, যে এই গ্রুপটা দেখতে পাচ্ছ, বোঝা গেছে? তাহলে তোমরা বলতে পারবে যদি তাই হয় তাহলে এটার ফলে কি উৎপন্ন হবে, CH2CH3 একে যদি কেমেনোফোর দেওয়া যায় ক্ষারীয় কেমেনোফোর, আর যদি অ্যাসিড দেওয়া যায়, এটা 1 নম্বর 2 নম্বর অ্যাসিড যদি দেওয়া যায় তাহলে কি হবে, ঠিক আছে? এই হলো পার্শ্ব শৃঙ্খলে জারণ। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যদি পার্শ্ব শৃঙ্খলটা এরকম হয় কি 3 ডিগ্রি যদি পার্শ্ব শৃঙ্খল হয়, টারশিয়ারি পার্শ্ব শৃঙ্খল হয়, আর একে যদি আমি জারিত করার চেষ্টা করি Cr2O7 প্লাস, তাহলে কি হবে বলো তো, এটাকে যদি জারিত করা যায় কি হবে, তখন সেক্ষেত্রে এখানে দেখো লেখা আছে এক্ষেত্রে কিন্তু জারণ হবে না। মনে থাকবে এই গ্রুপটাই কিন্তু জারিত হবে না। ফলে এই হলো পার্শ্ব শৃঙ্খলে খুব ভালো একটা বিক্রিয়া। আমরা যদি এরকম পার্শ্ব শৃঙ্খলে জারণ ঘটাই তাহলে সহজে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। আমরা 7 নম্বর পদ্ধতিতে চলে যাব। সায়ানাইড যৌগ থেকেও কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। 7 নম্বর পদ্ধতিতে দেখব সায়ানাইড যৌগ থেকে, সায়ানাইড যৌগ থেকে, এবং এক্ষেত্রে কি করা হয়, আম্লিক বা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, আম্লিক আর্দ্র বিশ্লেষণ বা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। মনে থাকবে কথাটা, আর্দ্র বিশ্লেষণ করলে এই গ্রুপগুলো CN গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হবে, এবং ভালো করে মনে রাখবে। যেমন CH3CN মিথাইল সায়ানাইড, একে যদি আমরা লঘু HCl দিয়ে আর্দ্র বিশ্লেষিত করি তাহলে CN গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হয়। এবং আজকে থেকে তো বিক্রিয়াটা মনে রাখবেই যে CN গ্রুপওয়ালা যৌগকে যদি আম্লিক আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে COOH হয়। একই রকম আরেকটা উদাহরণ যদি আমি বলি, যেমন মনে করো CN, একে যদি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করা হয়, আবার কথাটা বলছি, যেহেতু ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করার ফলে কী হবে, COONA হবে, সেটাকে লঘু অ্যাসিড দিয়ে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে সোডিয়াম লবণটা অ্যাসিডে কনভার্ট হবে। এই হলো সায়ানাইড যৌগকে আজকে থেকে মনে রাখবে। এরকম সায়ানাইড যৌগকে যদি আম্লিক বা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে CN গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হয়। মনে থাকবে তো? কিন্তু সেই সঙ্গে মনে রাখবে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু শেষ ধাপে অ্যাসিড দিয়ে সেই লবণটাকে অ্যাসিডে কনভার্ট করা হয়। বোঝা গেছে? আমরা চলে যাব পরের পদ্ধতি। গ্রিগনার বিকারক থেকেও আমরা যৌগ তৈরি করতে পারি। গ্রিগনার বিকারক 8 নম্বর পদ্ধতিতে আমরা দেখব কিভাবে গ্রিগনার বিকারক থেকে, আর গ্রিগনার বিকারকের কম্বিনেশন তো আমরা জানি বরাবরই। গ্রিগনার বিকারক থেকে প্রায় সব ধরনের যৌগ তৈরি করা হয়। শুষ্ক বরফ বা কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবে শুষ্ক বরফ
বা কার্বন ডাইঅক্সাইড এবং 0°C এই কম্বিনেশন যদি হয় তাহলে গ্রিগনার বিকারক থেকে আমরা কি পাই, আমরা অ্যাসিড পাই। এক্ষেত্রে গ্রিগনার বিকারকের কার্বন সংখ্যা থেকে একটা কার্বন বেড়ে যায়, যেমন কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যে কোনো একটা গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটাই, মনে থাকবে শুষ্ক ইথার মাধ্যমে 0°Cতে, তাহলে এই গ্রুপটা এসে এখানে ঢুকবে আর ম্যাগনেসিয়ামটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। গ্রিগনার বিকারক তো আমরা লিখতে শিখেছি, তাহলে কি হবে বলো তো, CH3OMgBr। এবার একে যদি লঘু অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা কেটে যাবে, হাইড্রোজেন এখানে ঢুকে যাবে। প্রথমে এটা লিখি CH3, তারপরে CO আর H। এই হলো গ্রিগনার বিকারক। আমরা যদি শুষ্ক বরফ বা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 0°Cতে গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে এক গ্রিগনার বিকারকের কার্বন সংখ্যার চেয়ে একটি বেশি কার্বনযুক্ত কিন্তু আমরা অ্যাসিড পাই। বোঝা গেছে? ফলে এইভাবে সহজে আমরা কি করতে পারি, গ্রিগনার বিকারক থেকে আমরা কার্বক্সিল অ্যাসিডগুলো প্রস্তুত করতে পারি। 9 নাম্বার পদ্ধতি, হ্যালোফর্মের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। হ্যালোফর্ম যৌগের যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলেও কিন্তু অ্যাসিড পাওয়া যায়। ফলে হ্যালোফর্মের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, এক্ষেত্রে মূলত ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, মনে রাখবে, যেমন হ্যালোফর্ম ক্লোরোফর্ম। ঠিক আছে? তো ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, যেহেতু ক্ষারীয় আদ্র বিশ্লেষণ সেজন্য তো বারবার যেটা বলছি যে ক্ষারীয় আদ্র বিশ্লেষণে অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ হয়, তো সেই জন্য শেষে এই সেল দিয়ে আবার আদ্র বিশ্লেষণ করা হয়। তো একে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে, ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে। এইভাবে আমরা হ্যালোফর্মের ক্ষারীয় আদ্র বিশ্লেষণে হ্যালোফর্ম যৌগগুলো থেকে ফর্মিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। মনে থাকবে কথাটা? এটা হলো 9 নম্বর পদ্ধতি, ভালো একটা পদ্ধতি, হ্যালোফর্মের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। আমরা 10 নম্বর পদ্ধতিতে চলে যাব, এস্টারের আদ্র বিশ্লেষণ। এস্টারের আদ্র বিশ্লেষণ, এস্টারের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ হতে পারে বা আম্লিক আদ্র বিশ্লেষণ হতে পারে। তাহলে এস্টারের আদ্র বিশ্লেষণ এবং এস্টারের আদ্র বিশ্লেষণ আম্লিক হতে পারে, ক্ষারীয় হতে পারে। আম্লিকও হতে পারে আবার ক্ষারীয় হতে পারে। মনে রাখবে এস্টারের যে ক্ষারীয় আদ্র বিশ্লেষণটা, এই ক্ষারীয় আদ্র বিশ্লেষণটার একটা নাম আছে, একে সাবানী ভবন বলা হয়। সাবান প্রস্তুত করা এই পদ্ধতিতে, মনে থাকবে, সাবানী ভবন, স্যাফরিফিকেশন পদ্ধতি বলা হয় এস্টারের ক্ষারীয় আদ্র বিশ্লেষণটা। যেমন দেখো CH3COC2H5, একে যদি আমি আম্লিক আদ্র বিশ্লেষণ করি তাহলে এই জায়গাটা কেটে যাবে, একটা অ্যালকোহল হবে আর একটা অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে? আর CO যেটা, সেটা থেকে অ্যাসিড তৈরি হবে, CH3COOH, আর এটা থেকে অ্যালকোহল তৈরি হবে, যেমন C2H5OH। আমরা যদি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করি তাহলে একই রকম হবে, কিন্তু যেহেতু ক্ষারীয় আদ্র বিশ্লেষণের ফলে আমাকে কি করতে হবে, শেষে অ্যাসিড দিয়ে আবার আদ্র বিশ্লেষণ করতে হবে, ফলে এক্ষেত্রে কী হবে, যৌগ কিন্তু একই হবে। মনে থাকবে, এই হলো আমরা এস্টারের আদ্র বিশ্লেষণে অ্যাসিড তৈরি করতে পারি। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, দেখো, আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি, যেমন COCH3, তাহলে বলো তো এরকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, ক্ষারীয় বা অ্যাসিড যাই বলো, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ যদি করি তাহলে কি হবে, এই জায়গাটা কেটে যাবে এবং সেক্ষেত্রে আমরা বেনজোইক অ্যাসিড পাবো, আর সেই সঙ্গে মিথানল হবে। বোঝা গেছে? এইভাবে আমরা এস্টারের আদ্র বিশ্লেষণের ফলে কি অ্যাসিড পাই। এবং ক্ষারীয় আদ্র বিশ্লেষণটাকে কি বলা হয়, স্যাফনিফিকেশন বলা হয়। তোমরা বলতে পারবে এটা কি হবে, C2H5, একে যদি আম্লিক আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে বলো তো কি হবে। আমরা পরের পদ্ধতিতে চলে যাব,
11 নম্বর পদ্ধতি, সেটা হলো অ্যাসিড ক্লোরাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে। অ্যাসিড ক্লোরাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড। ভালো একটা পদ্ধতি, মনে রাখবে। বোঝা যাচ্ছে তো? পদ্ধতিগুলো সহজ আছে। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতিগুলো অ্যাসিড ক্লোরাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে এই জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয়। মনে থাকবে আর্দ্র বিশ্লেষণ পদ্ধতি। আর্দ্র বিশ্লেষণ যেমন CH3COCl, একে যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? জল দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, দেখো আমরা যদি জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি HCl উঠে চলে যাবে আর এটা এর সাথে যুক্ত হবে, ফলে কি তৈরি হবে? CH3COOH, তার সাথে এটা যুক্ত হয়ে কি HCl তৈরি হবে অতিরিক্ত। সহজ আছে বিক্রিয়া। এই হলো অ্যাসিড ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ। আমরা যদি অ্যাসিড অ্যানহাইড্রাইডের আর্দ্র বিশ্লেষণ দেখি, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই হলো অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত। তাহলে এর সাথে যদি জলের আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কী হবে বলো তো? এটার সাথে এটা যুক্ত হবে আর এটার সাথে এটা যুক্ত হবে। তাহলে দেখো এটার সাথে কি তৈরি হবে? CH3, তাই হবে না? দেখো কি বলো তো? CH3COOH, আর এটার সাথে এটা যুক্ত হবে, কি হবে? CH3COOH। এক্ষেত্রেও কিন্তু একই যৌগ তৈরি হবে, ফলে দুই অণু অ্যাসিড তৈরি হবে। এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের আর্দ্র বিশ্লেষণ। তোমরা বলতে পারো যদি তাই হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এরকম যদি একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড হয়, CO, তারপরে COCH3, একে যদি আমরা জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে বলো তো কী হবে? আমরা চলে যাব 12 নম্বর পদ্ধতি। বোঝা গেছে? 12 নম্বর, অ্যামাইড থেকেও আমরা কিন্তু অ্যাসিড তৈরি করতে পারি। অ্যামাইড থেকে, অ্যামাইডের আর্দ্র বিশ্লেষণ। অ্যামাইডের আর্দ্র বিশ্লেষণ, এই আর্দ্র বিশ্লেষণটা আম্লিক ক্ষারীয় দুটোই হতে পারে। আম্লিক ক্ষারীয়, ঠিক আছে? যেমন CH3CONH2, একে যদি আমি আম্লিক আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কেটে যাবে এবং COOH হবে। ফলে খুব সহজে কিন্তু অ্যামাইডের আর্দ্র বিশ্লেষণে আমরা অ্যাসিড তৈরি করতে পারি। মনে থাকবে, অথবা CONH2 গ্রুপটা COOH হবে, যেভাবে মনে রাখতে পারো। আমরা যদি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ দেখি, যেমন মনে করো CONH2, একে যদি আমি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে বলো তো? ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে একটা অ্যাসিড তো লাগবেই শেষ ধাপের জন্য, তাহলে সেক্ষেত্রে CONH2 গ্রুপটা COOH হবে। ফলে আজকে থেকে মনে রাখবে অ্যামাইড, যেমন এটার নাম অ্যাসিটামাইড, এটার নাম অ্যাসিটামাইড, এটার নাম বেনজামাইড। এই অ্যামাইডগুলোকে যদি আর্দ্র বিশ্লেষণ করা যায় তাহলে অ্যাসিড পাওয়া যায়। এবার সহজে আমরা অ্যামাইডের আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যাসিড তৈরি করতে পারি। মনে থাকবে, ফলে বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। আমরা 13 নম্বর পদ্ধতির কথা যদি দেখি, 13 নম্বর পদ্ধতি, অ্যালকিন থেকেও আমরা অ্যাসিড তৈরি করতে পারি। মনে রাখবে, অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে কি? কার্বন মনোক্সাইড স্টিমের সঙ্গে, সেই সঙ্গে অনুঘটক হিসাবে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর উষ্ণতা প্রায় 350 থেকে 400 ডিগ্রি সি হলো উষ্ণতা। মনে থাকবে, যেমন CH2 দ্বিবন্ধন CH2 ইথিলিনের সাথে যদি কার্বন মনোক্সাইড আর স্টিমের বিক্রিয়া ঘটানো হয় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 350 থেকে 400 ডিগ্রি সি, তাহলে এগুলো সবগুলো যুক্ত হয়ে যাবে। মনে থাকবে কথাটা? সবগুলো এর সাথে যুক্ত হবে এবং একটি কার্বন বেশি যুক্ত অ্যাসিড উৎপন্ন হবে। CH3, CH2,
COOH। এইভাবে অ্যালকিন থেকে আমরা অ্যাসিড প্রস্তুত করতে পারি। আর একটা পদ্ধতি, সহজ পদ্ধতি দেখতে পাচ্ছ, এখানকার একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, সিওটা যুক্ত হবে, ওএইচটা যুক্ত হবে এবং অ্যাসিড তৈরি হবে। আমরা যদি 14 নম্বর পদ্ধতি দেখি, বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা বলো? খুব সহজ আছে। আমরা 14 নম্বর পদ্ধতিতে দেখব যে আমরা ম্যালোনিক অ্যাসিড থেকে আমরা তৈরি করতে পারি। বোঝা গেছে? যেমন ম্যালোনিক অ্যাসিড থেকে কি ম্যালোনিক অ্যাসিডকে তাপ দিলেই হয়ে যাবে, তাপ দ্বারা। যেমন CH2COOH, এটা হলো ম্যালোনিক অ্যাসিড। একে যদি 150 থেকে 200 ডিগ্রি সি উত্তপ্ত করা যায়, তাহলে এখানে ডিকার্বক্সিলেশ, এই যে CO2 বেরিয়ে চলে যাবে আর হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে। দেখো, CO2 বেরিয়ে চলে যাবে আর হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হলে CH2 জায়গায় কী হবে? CH3 হবে। আর তার সাথে কি আছে? COOH। এইভাবে ম্যালোনিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করা যায়, তাহলে আমরা খুব সহজেই অ্যাসিড তৈরি করতে পারি। ভালো লাগছে তো? সহজ আছে না? ঠিক আছে। আমরা যদি একদম 15 নম্বর তথা শেষ পদ্ধতির কথা বলি, তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইড থেকে, যে সোডিয়াম অ্যালকোক্সাইড, থেকে যেমন C2H5 কার্বন মনোক্সাইড দ্বারা C2H5ONA এর সাথে যদি কার্বন মনোক্সাইডের বিক্রিয়া ঘটানো যায়, তাপ এবং HCl দেওয়া যায়, তাহলে এটা এসে এখানে ঢুকে যাবে এবং সোডিয়াম লবণ থেকে শেষে অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষিত হয়, আমরা অ্যাসিড পাবো। দেখো, COOH। এইভাবে আমরা সোডিয়াম অ্যালকোক্সাইড যৌগ থেকেও আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। ফলে দেখতে দেখতেই আমরা 15টা পদ্ধতি পড়লাম, যে 15টা পদ্ধতিতে আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিডগুলো প্রস্তুত করতে পারি। ফলে আজকের ক্লাসটা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মনে থাকবে কথাটা? তোমরা বলতে পারবে? যদি আমরা বলি যে এই অ্যাসিডটার নাম কি, বা আমরা যদি বলি যে গ্লুটারিক অ্যাসিডের সংকেত কি হবে? গ্লুটারিক অ্যাসিডের সংকেত বলো তো, গ্লুটারিক অ্যাসিডের সংকেত কি হবে? ঠিক আছে। ফলে আজকের ক্লাসটাতে আমরা মূলত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত, সেই সঙ্গে 15টা পদ্ধতি পড়লাম, যে 15টা পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন যৌগ থেকে প্রস্তুত করতে পারি। তোমরা ক্লাসটা খুব মন দিয়ে ফলো করবে এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি সংক্রান্ত বিক্রিয়াগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শেষ করছি।